আজকে আমরা ধাতু নিষ্কাশনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। বিষয়টি জানার আগে দেখে নেওয়া যাক বিভিন্ন ধাতুগুলি প্রকৃতিতে কিভাবে বা কোন কোন রূপে অবস্থান করে। অ্যালুমিনিয়ামের আকরিকগুলি হল ডায়াস্পোর, যার সংকেত Al2O3H2O, বক্সাইট Al2O3 2H2O, গিবসাইট Al2O3 3H2O, ক্রায়োলাইট AlF3 এবং 3NaF। তা এর মধ্যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট এবং এখান থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যায়। এরপরে আসি এফি। আয়রনে প্রধান আকরিকগুলি হলো হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4, স্প্যাথিক আয়রন FeCO3, আয়রন পাইরাইটিস FeS2। আয়রনের প্রধান আকরিক হলো হেমাটাইট এবং এখান থেকেই প্রধানত আয়রনকে নিষ্কাশন করা হয়। এরপরে আসি কপার। কপারের আকরিকগুলি হলো কিউপ্রাইট Cu2O, কপার গ্লান্স Cu2S, কপার পাইরাইটিস Cu2S Fe2S3 এবং ম্যালাকাইট CuCO3 CuOH2। কপারের প্রধান আকরিক হলো কপার পাইরাইটিস এবং কপার গ্লান্স। এরপরে আসি জিঙ্ক। জিঙ্কের আকরিকগুলো হলো জিঙ্কাইট ZnO, জিঙ্ক ব্লেন্ড ZnS, ক্যালামাইন ZnCO3। জিঙ্কের প্রধান আকরিক হলো ZnS বা জিঙ্ক ব্লেন্ড, এখান থেকে জিঙ্কটাকে প্রধানত নিষ্কাশন করা হয়। লেডের আকরিক হলো গ্যালেনা PbS। মার্কারির প্রধান আকরিক হলো সিনাবার, যার সংকেত হচ্ছে Hgs। ম্যাগনেসিয়ামের আকরিক হলো ম্যাগনেসাইট এবং ডলোমাইট। ম্যাগনেসাইটের সংকেত হলো MgCO3 এবং ডলোমাইট CaCO3 MgCO3। এগুলি হচ্ছে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ ধাতুগুলি হচ্ছে আকরিক। এগুলো একটু তোমরা মুখস্থ করে নেবে, এইগুলো কাজে লাগে। এবার আমরা ধাতু নিষ্কাশনে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সাধারণভাবে আলোচনা করব। এদিকে হলো তড়িৎ রাসায়নিক শ্রেণী। উপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম করে মাঝে হাইড্রোজেন এবং এইগুলো সব সাজানো আছে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটিকে প্রথমে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হাইড্রোজেনের উপরের দিক এবং এগুলো হচ্ছে হাইড্রোজেনের নিচের দিক। হাইড্রোজেনের উপরের দিকটাকে দুটো ভাগে ভাগ করা যায়। পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এটাকে বলছে তড়িৎ রাসায়নিক সারির উপরের দিক। এটা হচ্ছে মাঝের দিক এবং এটা হচ্ছে নিচের দিক। তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকের মৌলগুলো খুব সক্রিয়। এরা সহজেই ইলেকট্রন বর্জন করে এবং ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। যেমন ক্যালসিয়ামটা Ca+2+, সোডিয়ামটা Na+ ইত্যাদি বিভিন্ন ক্যাটায়নে পরিণত হয় এবং এরা প্রকৃতিতে বিভিন্ন যৌগরূপে অবস্থান করে। এই সমস্ত মৌলগুলো ধাতু নিষ্কাশন করতে গেলে সাধারণভাবে কোনো বিচারক পদার্থ যোগ করলে হবে না। কি করতে হবে না, এদের সাধারণত মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বা তড়িৎ বিজারণ পদ্ধতিতে এদের হচ্ছে বিভিন্ন যৌগ থেকে ধাতু নিষ্কাশন করা যায়। আর তড়িৎ রাসায়নিক শ্রেণীর মাঝের দিকের মৌলগুলো যেমন জিঙ্ক থেকে লেড পর্যন্ত, এগুলো ইলেকট্রন বর্জনের প্রবণতা এদের মতো এত না হলেও এটা কিন্তু মাঝামাঝি। এদের অক্সাইডগুলো ততটা স্থায়ী নয়, এদের মতো অতটা স্থায়ী নয়। এই শ্রেণীর যৌগগুলোকে মোটামুটি মনে রাখবে কার্বন বিজারণ পদ্ধতি বা থার্মিট পদ্ধতি, এই সমস্ত পদ্ধতিতে এদের নিষ্কাশন করা যায়। তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকে যে সমস্ত মৌলগুলো আছে, যেমন কপার থেকে
AU পর্যন্ত, গোল পর্যন্ত, এদের কিন্তু এদের অক্সাইডগুলো অতটা স্থায়ী নয়। এদিকে নিষ্কাশন করা যায় শতবিজারণ প্রক্রিয়ায় এবং উত্তপ্তকরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া, এই সমস্ত পদ্ধতিতে এদের নিষ্কাশন করা যায়। তাহলে কি বললাম? তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকের মৌলগুলিকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। মাঝামাঝি শ্রেণীর মৌলগুলিকে কার্বন বিজারণ প্রক্রিয়া কিংবা থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এবং নিচের দিকের মৌলগুলি শতবিজারণ পদ্ধতি বা উত্তপ্ত করে কিংবা কোনো প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা ধাতু নিষ্কাশন করা যায়। আমরা এই সমস্ত পদ্ধতিগুলি সম্পর্কেই আজকে আলোচনা করব। বিষয়টি আলোচনা করার আগে একটি প্রশ্ন লক্ষ্য করা যাক। ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবে? প্রকৃতিতে ধাতুগুলি বিভিন্ন যৌগের মধ্যে অবস্থান করে। ধাতুগুলি বিভিন্ন যৌগের মধ্যে ক্যাটায়ন রূপে অবস্থান করে, Mn+ রূপে থাকে। এখান থেকে ধাতু নিষ্কাশন করতে গেলে এদিকে এমন কিছু একটা বিজারক পদার্থ যোগ করতে হবে যাতে Mn+ ধাতুটা যে ক্যাটায়ন রূপে অবস্থান করে সেটা পুরোপুরি মেটালে পরিণত হয়। ঠিক আছে? তাহলে কি হয়? এর জারণ সংখ্যা কত? +n, আর এর জারণ সংখ্যা কত? 0। +n থেকে 0 হওয়া মানেটা কি? জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। জারণ সংখ্যা হ্রাস পাওয়া মানে সেটাকে আমরা কি বলি? বিজারণ বলি। তাহলে এখান থেকে বলা যায় যে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ধাতুগুলি কোনো একটা পজিটিভ জারণ স্তর থেকে শূন্য জারণ স্তরে পরিণত হয়, অর্থাৎ বিজারিত হয়ে ধাতু নিষ্কাশিত হয়। সেই জন্যই বলা যায় ধাতু নিষ্কাশন একটা বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে? চলো এবার শুরু করা যাক যে বিভিন্ন প্রকার ধাতু নিষ্কাশনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে। প্রথমেই আমরা আসব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তড়িৎ বিজারণ পদ্ধতিতে প্রথমেই জানতে হবে এই পদ্ধতিতে কোন কোন ধাতুগুলিকে নিষ্কাশিত করা যায়। নিষ্কাশিত ধাতুসমূহ কি বললাম? যে সমস্ত ধাতুগুলি তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে অবস্থান করে তাদেরকে এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। তাহলে কে কে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুগুলিকে এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। পদ্ধতিটি কীরকম? প্রথমে ধাতুটাকে যে বিভিন্ন আকরিকের মধ্যে পাওয়া যায় সেই আকরিকটাকে নিতে হবে। আকরিকে ধাতুটি বিভিন্ন যৌগের মধ্যে অবস্থান করে। সেই আকরিকটাকে নিয়ে আগে তাপ দিতে হবে। তাপ দিয়ে সেটাকে কি করতে হবে? সেটাকে গলাতে হবে, গলিত করতে হবে। তা আকরিকটাকে প্রথমে নেব, নিয়ে সেটাকে তাপ দেবো, তাপ দিয়ে সেটাকে গলিত করব। ওই গলিত আকরিকটাকে আমরা কি করব না বিভিন্ন তড়িৎদ্বার যোগ করা হয়। বিভিন্ন তড়িৎদ্বার যোগ করে ওটাকে আমরা ইলেকট্রোলিসিস করব বা তড়িৎ বিশ্লেষণ করব। করলে কি হবে? ক্যাথোডে আমরা ধাতুটাকে পেয়ে থাকি। এইভাবে কোনো ধাতুকে তাপ দিয়ে গলিত করে তাতে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় ধাতু উৎপন্ন করাটাকে ইলেকট্রোমেটালজি বলা হয়। ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা কি হলো? মনে করো ধাতুটা Mx এর মধ্যে অবস্থান করে। এটাকে তাপ দিয়ে গলিত করলে কি হয়? এটা গলিত হয়ে Mn+ এবং Xn- অর্থাৎ ধাতুটা তার রেসপেক্টিভ ক্যাটায়ন এবং এটা অ্যানায়নে পরিণত হয়। এবার ক্যাটায়নগুলো কি হবে? ক্যাথোডে যাবে। আর অ্যানায়নগুলো কোথায় যাবে? অ্যানোডে যাবে। তাহলে ক্যাথোডে রিয়াকশান কি হলো? Mn+ Ne সমান কি হলো? M হয়ে গেল। আর অ্যানোডে রিয়াকশান কি হলো? Xn- এ কি করবে? X + Ne, Neটা ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে এইভাবে আমরা ক্যাথোডে ধাতুটাকে পেয়ে থাকি বা মেটালটাকে উৎপন্ন করে থাকি। এই পদ্ধতির কিছু সুবিধেও আছে, কিছু অসুবিধেও আছে।
সুবিধেটা কীরকম? এই পদ্ধতিতে যে ধাতুটা পাওয়া যায় সেই ধাতুটা কিন্তু মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। অসুবিধা কি না, অসুবিধা হলো পদ্ধতিটি অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। আরেকটা কি, এবং এই পদ্ধতিতে খরচ বেশি, অনেক বেশি খরচ হয়, অনেক বেশি তড়িৎ শক্তি ব্যয় হয়। এটাই হচ্ছে এই পদ্ধতির অসুবিধা। ধাতু নিষ্কাশনের দ্বিতীয় প্রক্রিয়া হলো কার্বন বিজারণ পদ্ধতি। প্রথমেই জানতে হবে এই কার্বন বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতুগুলিকে নিষ্কাশিত করা যায়। নিষ্কাশিত ধাতুসমূহ হলো কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক এবং আয়রন। অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলি মাঝামাঝি জায়গায় অবস্থান করে তাদেরকেই এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। কি কি বিকারক লাগে? কার্বন বিজারণ পদ্ধতিতে যে বিকারক লাগে সেটা হচ্ছে কোক বা কার্বন। কার্বনের একটি রূপভেদ কোক লাগে। তা কিভাবে পদ্ধতিটি করা হয়? পদ্ধতিটি লক্ষ্য করো। প্রথমে আকরিকটিকে নেওয়া হয়, আকরিকটিকে আগে অক্সাইডে পরিণত করা হয়। এই মনে করো অক্সাইডে পরিণত করা হলো, ধরে নিচ্ছি জিঙ্কে করা যায়, জিঙ্কটাকে আগে অক্সাইডে পরিণত করা হয়। সেই অক্সাইডের সঙ্গে পরিমাণ মতো কোক মেশানো হয় এবং এই মিশ্রণটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হবে? কোক জিঙ্ক অক্সাইডের সঙ্গে বা ধাতব অক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নিজে কার্বন মনোক্সাইডে পরিণত হয়, মিশ্রণ থেকে নির্গত হয় এবং ধাতুটিকে বিজারিত করে এবং ধাতুটাকে মুক্ত করে, ধাতুর অক্সাইডটিকে বিজারিত করে ধাতুতে মুক্ত করে। বিক্রিয়াটা কীরকম? ধাতুটাকে অক্সাইডে নিয়ে নিলাম, তার সঙ্গে কোক যোগ করলাম, মিশ্রণটাকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয়, করলে কি হবে? Zn প্লাস কার্বন মনোক্সাইডে পরিণত হয়। অর্থাৎ এই পদ্ধতিতে কার্বন দিয়ে বিজারণ করা হয় বলে এটাকে আমরা কি বলি? কার্বন বিজারণ পদ্ধতি বলি। এর কিছু প্রশ্ন আছে, লক্ষ্য করো। অ্যালুমিনিয়ামকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি করা যেত, মনে করো অ্যালুমিনিয়ামের সঙ্গে কোক চূর্ণ যোগ করে মিশ্রণটাকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে কি হবে? কি হওয়া উচিত? কোক অক্সিজেনটাকে টেনে নেবে, নিয়ে কার্বন মনোক্সাইডে পরিণত করবে, করে অ্যালুমিনিয়ামে মুক্ত করবে। কিন্তু এই রিঅ্যাকশানটা হয় না, তার বদলে কি হয়? অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3-তে পরিণত হয়। ঠিক আছে, সেই জন্য করা যায় না। তাছাড়া অ্যালুমিনিয়াম কি হলো? অ্যালুমিনিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের দিকের মৌল, সেই জন্য এদের অক্সাইডটা ভীষণ স্থায়ী, তাই কার্বন দিয়ে এদের বিজারণ করা যায় না। তাহলে দুটো কারণ হলো, এক, অ্যালুমিনিয়াম ওপরের দিকের মৌল, এদের অক্সাইড অত্যন্ত স্থায়ী, সেই জন্য কার্বন বিজারণ পদ্ধতিতে করা যায় না। আর 2 নম্বর পয়েন্ট কি? যদি কার্বন দিয়ে এটাকে বিজারিত করার চেষ্টা করা যায়, সেটা ধাতু তৈরি না হয়ে অ্যালুমিনিয়াম কার্বাইডে পরিণত হয়। দ্বিতীয় একটা প্রশ্ন দেখব, ক্যালসিয়ামকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না কেন? একই কারণ, দুটো কারণ আছে। এক, ক্যালসিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণী ওপরের দিকে মৌল, এদের অক্সাইডগুলো খুব স্থায়ী, সেই জন্য কার্বন দ্বারা বিজারণ করা যায় না। দ্বিতীয় কারণটা কি? ক্যালসিয়ামের অক্সাইডকে নিয়ে কার্বন দ্বারা বিজারিত করার চেষ্টা করলে সেটা কি হয়? কার্বন মনোক্সাইডে পরিণত হয় এবং ক্যালসিয়াম কার্বাইডে পরিণত হয়। ক্যালসিয়াম উৎপন্ন না হয়ে সেখানে কি হবে? ক্যালসিয়াম কার্বাইডে পরিণত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সেই জন্য ক্যালসিয়ামকেও নিষ্কাশন করা যায় না। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? একই কারণ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকের ধাতু, এদের অক্সাইডগুলো ভীষণ স্থায়ী, তাই কার্বন দ্বারা এদের বিজারিত করা যায় না। এই হচ্ছে মোটামুটি কারণ। ধাতু নিষ্কাশনে আরেকটি উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো থার্মিট পদ্ধতি। প্রথমেই জানতে হবে থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতুগুলিকে নিষ্কাশিত করা যায়।
মনে রাখবে, এক, যে সমস্ত ধাতুর গলনাঙ্ক খুব বেশি। 2 নম্বর, এবং যে সমস্ত ধাতুর গলনাঙ্ক খুব বেশি, যাদের অক্সাইডের গলনাঙ্ক খুব বেশি, সেই সমস্ত ধাতুগুলিকে আমরা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত করি। তাহলে কি বললাম, যাদের অক্সাইডের গলনাঙ্ক খুব বেশি এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীর মাঝামাঝি যারা আছে তাদের ক্ষেত্রেই থার্মিট পদ্ধতি প্রয়োগ করা যায়। কোন কোন ধাতু? মোটামুটি মনে রাখবে, আয়রন, ক্রোমিয়াম, এই সমস্ত ধাতুগুলিকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। থার্মিট পদ্ধতির নীতিটা কি? নীতিটা লক্ষ্য করো। কিছু কিছু ধাতু আছে, সেই ধাতুটাকে উচ্চ উষ্ণতায় যদি উত্তপ্ত করা যায়, উচ্চ উষ্ণতায় ধাতুটি অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে। সেই আসক্তিতে বা সেই কন্ডিশনে তার মধ্যে যদি কোনো অন্য আর একটা ধাতব অক্সাইড এর মধ্যে যোগ করা যায়, তাহলে কি হয়, উচ্চ উষ্ণতায় ওই ধাতুটি অক্সাইড থেকে অক্সিজেনটাকে ছিনিয়ে নেয় এবং নিজে ধাতুটাকে মুক্ত করে, অর্থাৎ ধাতু নিষ্কাশিত করে। অর্থাৎ MiO মানে একটা অক্সাইডে ওই ধাতুটাকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে ধাতুটা পাওয়া যাবে এবং অক্সাইডে পরিণত হবে। এটাই হলো থার্মিট পদ্ধতির নীতি। কি কি বিকারক লাগে? অ্যালুমিনিয়াম বিকারক লাগে, বেরিয়াম পারঅক্সাইড লাগে, পটাশিয়াম ক্লোরাইড লাগে, আর আকরিকটা তো লাগবেই, তার সঙ্গে ম্যাগনেসিয়াম ফিতা লাগে। এই সমস্ত পদার্থগুলি করা হয়। কিভাবে করা হয় লক্ষ্য করো। প্রথমে আকরিকটাকে নেব এবং আকরিকের সঙ্গে আমরা বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম চূর্ণ, এটাকে একটা ভালো করে মিশিয়ে একটা হিপ বা একটা গাদার মতো একটা জায়গায় এটাকে জড়ো করা হয়। এইবার ম্যাগনেসিয়াম ফিতাটাকে বার্ন করব। বার্ন করে কি করব, সেই ম্যাগনেসিয়াম ফিতাটাকে এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই মিশ্রণটিকে ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে প্রজ্বলন করা হয়। প্রজ্বলন করলে কি হবে, ম্যাগনেসিয়াম ফিতা যখন জলে প্রচুর তাপ উৎপন্ন করে, সেই তাপে এই মিশ্রণের মধ্যে থাকা বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড ডিকম্পোজড হয়। ডিকম্পোজ হয়ে কি করবে, অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন এখানে মিশ্রণটাকে বার্নিং করতে সাহায্য করে এবং মিশ্রণে প্রচুর হিট উৎপন্ন হয়। এই হিট মোটামুটি 2000 বা 2500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত হতে পারে। যেই 2500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে, আমরা জানি উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে। ওই উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম তখন ওই আকরিকের মধ্য থেকে যে অক্সিজেন আছে সেটাকে ও নিয়ে নেয় এবং আকরিক নিষ্কাশিত করে। বিক্রিয়াটি লক্ষ্য করো। আমি ধরে নিচ্ছি আয়রনটাকে করা হয়, ধরো Fe2O3, এর মধ্যে অ্যালুমিনিয়াম যোগ করা হয়েছে উচ্চ উষ্ণতায় প্রায় 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালুমিনিয়াম কি করবে, এখান থেকে অক্সিজেনটাকে নিয়ে নেবে। এটা ধরো 2 দিয়ে দিলাম, তাহলে কি তৈরি হবে, Al2O3 হয়ে গেল। আর ধাতুটাকে মুক্ত করলো 2Fe, এফিতে পরিণত করে এবং এই বিক্রিয়াটা তাপ উৎপাদক এবং তাপ উৎপন্ন হয়। একবার বিক্রিয়াটা শুরু হলে যে তাপ উৎপন্ন হয়, ওই উৎপন্ন তাপই আবার অ্যালুমিনিয়ামটা রাসায়নিক বিক্রিয়া শুরু করে। ঠিক আছে, আর বাইরে থেকে অতিরিক্ত তাপ দেওয়ার প্রয়োজন হয় না। এই হচ্ছে মোটামুটি থার্মিট পদ্ধতির বিক্রিয়া। পদ্ধতিটির সুবিধা কি, একবার বিক্রিয়াটা শুরু করে দিতে পারলে বিক্রিয়াটা তাপ উৎপাদক হয় আর বাইরে থেকে কন্টিনিউয়াস তাপ দেওয়ার প্রয়োজন হয় না। এই দৃষ্টিকোণ থেকে এটার একটা সুবিধা আছে। অসুবিধা কি, এই যে বিক্রিয়াটা ইনিশিয়ালি শুরু করতে প্রায় 2500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এই উচ্চ টেম্পারেচার, এত উষ্ণতা সাপ্লাই করতে অনেক সময় প্রচুর খরচ হয়, তাই এই পদ্ধতিটি অসুবিধাজনক। তাহলে থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামটা বিজারক রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে থার্মিট পদ্ধতি। থার্মিট মিক্সচার, এটা একটা প্রশ্ন পড়ে। থার্মিট মিক্সচার কি, মনে রাখবে 3 ভাগ Fe2O3,
1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের যে মিশ্রণ, এটাকে আমরা কি বলি? থার্মিক মিক্সচার বলা হয়। ধাতু নিষ্কাশনের আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হলো শতবিজারণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোন কোন ধাতুগুলি নিষ্কাশন করা যায়? মনে রাখবে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলি মাঝামাঝি জায়গায় আছে তাদেরকেই মোটামুটি শতবিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায়। যেমন কপার, লেড, এই সমস্ত ধাতুগুলিকে শতবিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায়। ঠিক আছে, তাহলে নিষ্কাশিত ধাতুগুলি কি হলো? কপার এবং লেড। ব্যবহৃত বিকারক, এখানে কোনো বিকারকের প্রয়োজন হয় না। ঠিক আছে, অমনি উইদাউট কোনো বিকারক ব্যবহার না করি এটা কিন্তু নিজে নিজে বিজারিত হয় বলে এই পদ্ধতিটাকে আমরা কি বলি? শতবিজারণ পদ্ধতি বলা হয়। পদ্ধতিটি লক্ষ্য করো। পদ্ধতিটা কি করব? আকরিকটাকে মেনলি সালফাইড অবস্থায় নেওয়া হয়। সেই আকরিকটাকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে উত্তপ্ত করা হয়। নিয়ন্ত্রিত বায়ু মানে ইনসাফিসিয়েন্ট এয়ারের প্রভাবে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্তটা এমনভাবে করব যাতে কি হয়? সালফাইডগুলো কিসে পরিণত হবে? অক্সাইডে পরিণত হবে, যাতে পুরো সালফাইডটা অক্সাইডে পরিণত না হয়, আংশিক যেন অক্সাইডে পরিণত হয়। তারপরের ধাপে কি হয়? যেটুকু অক্সাইডে পরিণত হলো সেটুকু অক্সাইড অবিয়োজিত সালফাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেখান থেকে ধাতু নিষ্কাশন করা যায়। বিক্রিয়াটি লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। বিক্রিয়া, প্রথমে সালফাইড আকরিকটাকে নেব, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে এটাকে উত্তপ্ত করা যায়। এমনভাবে উত্তপ্ত করব, দেখো সালফাইডের কিছু অংশ অক্সাইডে পরিণত হয়েছে। এই যে 3 ভাগ নিয়েছি তার 2 ভাগ অক্সাইডে পরিণত হয়েছে, আর কিছুটা সালফাইড রূপে অবিকৃত থাকে, আর সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে যেটুকু অক্সাইডে পরিণত হয়েছে আর যেটা অবিকৃত আছে এদের মধ্যে পুনরায় রাসায়নিক বিক্রিয়া হয়। তাহলে CO2 এর প্লাস 2CO2 দুজনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে কী হবে? ধাতুটা নিষ্কাশিত হয় এবং সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। এটাই হচ্ছে শতবিজারণ পদ্ধতির রাসায়নিক বিক্রিয়া। পদ্ধতিটির সুবিধা আছে। কি সুবিধা? বাইরে থেকে কোনো বিজারক পদার্থ যোগ করতে হয় না, অমনি নিজেই কিন্তু বিজারিত হয়ে ধাতুটা নিষ্কাশন হয়ে গেল। ধাতু নিষ্কাশনে আরেকটি প্রক্রিয়া হলো উত্তপ্তকরণ। মনে রাখবে, তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকের ধাতুগুলি, এরা অক্সিজেন বর্জনের প্রবণতা কম, এদের অক্সাইডগুলো অতটা স্থায়ী নয়। তা এই জাতীয় অক্সাইডকে শুধুমাত্র উত্তপ্ত করলে এখান থেকে অক্সিজেনটা এলিমিনেট হয়ে যায়, ধাতুটাকে নিষ্কাশন করা যায়। যেমন HgO, মার্কিউরিক অক্সাইড, এদের অক্সাইডটা অতটা স্থায়ী নয়, এদিকে উত্তপ্ত করলে কি হয়? মার্কারিতে পরিণত হয় এবং অক্সিজেনটা নির্গত হয়ে যায়। Hg2O, সিলভার, তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকের ধাতু, এদিকে উত্তপ্ত করলে কি হয়? অক্সিজেনটা এলিমিনেট হয়ে যায় আর ধাতুটা নিষ্কাশিত হয়ে যায়। ধাতু নিষ্কাশনের আরেকটি প্রক্রিয়া হলো হাইড্রোমেটালজি, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে করা যায়। হাইড্রোমেটালজি জিনিসটা কি? আকরিকটাকে প্রথমে একটা দ্রাবকে ডিজলভ করা হয় বা দ্রবীভূত করা হয়। সেই দ্রবীভূত হওয়া আকরিকটার মধ্যে আমরা কি করব? একটা উপরে ওর থেকে ওই ধাতুটা থেকে একটা বেশি তড়িৎ ধনাত্মক ধাতু ওর মধ্যে যোগ করা হয়। যোগ করলে কি হবে? না, ওই তড়িৎ ধনাত্মক ধাতুটা দ্রবীভূত হওয়া ধাতুর আকরিকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ধাতুটাকে নিষ্কাশিত করবে। তা এই পদ্ধতিতে ধাতু নিষ্কাশনটাকে আমরা কি বলি? হাইড্রোমেটালজি বলা হয়। ঠিক আছে, লক্ষ্য করো CO2+টাকে তাহলে কি করব? একটা উপযুক্ত দ্রাবক, মনে করো জলের মধ্যে এটাকে দ্রবীভূত করা হয়। দ্রবীভূত করার পর এর মধ্যে কি যোগ করব? না, কপার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যেখানে অবস্থান করে, লক্ষ্য করো এখানে এর থেকে উপরের দিকে অবস্থান করে, উপরের দিকে কি অবস্থান করে? জিঙ্ক, এইরকম একটা ধাতু যোগ করব। তাহলে কপার CO2+ এর মধ্যে যদি জিঙ্ক যোগ করি তাহলে কি হবে?
জিঙ্ক ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ওপরের দিকের মৌল বলে এ কী করবে, দুখানা ইলেকট্রন ত্যাগ করে এঁকে দেবে এবং কপারটা Cu2+টা কপার হয়ে যাবে আর জিঙ্ক নিজে Zn2+ পরিণত হবে। এটাই হচ্ছে হাইড্রোমেটালজি বলে। Ag+ কোথায় অবস্থান করে? এখানটায়। তাহলে Ag+টাকে করতে গেলে কি হবে, এর থেকে উপরে অবস্থান করে কে? জিঙ্ক বা আয়রন। লক্ষ্য করো, তাহলে Ag+এ যদি আমরা Fe যোগ করি তাহলে কি ঘটবে, এটা ওপরের দিকে অবস্থান করে, তাহলে এ ইলেকট্রন বর্জন করবে এবং সেই ইলেকট্রনটা Ag+ নিয়ে এটা সিলভারে পরিণত করে এবং আয়রনটাকে নিজে Fe2+এ পরিণত করে। এই হচ্ছে মোটামুটি হাইড্রোমেটালজি। Zn2+, Fe2+, এগুলো কিন্তু এই পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে না, কারণ Zn2+কে করতে গেলে কি করব, জিঙ্ক এখানে অবস্থান করে, তাহলে এর থেকে উপরে কারা অবস্থান করে? এই যে ক্যালসিয়াম বা সোডিয়াম। যদি মনে করো এখানে সোডিয়ামও যোগ করি তবু কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে না। কারণটা কি? এরা সোডিয়াম বা ক্যালসিয়াম বা পটাশিয়াম যেই যোগ করব, কারণ এই যে জিঙ্কটা হচ্ছে যে একটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে বা জলের মধ্যে যদি দ্রবীভূত থাকে, সেই জলের সঙ্গে এরা রাসায়নিক বিক্রিয়া করে। কারণ আমরা জানি সোডিয়াম জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কি করবে, NaOH+H2 পরিণত করে। তাহলে এই ধাতুগুলো মেটালটার সঙ্গে বা মেটালের আয়নের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া না করে জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ফেলে বলে সেই জন্য কিন্তু এদের হাইড্রোমেটালজি পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না। আয়রনটাও তাই, আয়রনও মাঝামাঝির দিকে মৌল, এটাকে নিষ্কাশন করতে গেলে হয় ক্যালসিয়াম, সোডিয়াম বা ম্যাগনেসিয়াম দিতে হবে, এরাও কিন্তু দ্রাবকটার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ফেলে, সেই জন্য আর ধাতুটাকে নিষ্কাশন করা যায় না। এই হচ্ছে ধাতু নিষ্কাশনের বিভিন্ন প্রক্রিয়া। তোমরা এরপর ভিডিওটা মন দিয়ে শুনবে, বইটা পড়বে, তাহলেই বিষয়টা বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করলাম।